Assalamu alaikum, dear learners. How are you today? Today, I'm here to give you a guideline, overall guideline about your midterm. আপনারা midterm নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন কিভাবে কি করবেন কিভাবে আজকে আপনাদের মোটামুটি midterm সম্পর্কে ব্রিফ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের দুশ্চিন্তা অনেকটা হলেও কমবে। So let's start with our midterm assignment guidelines fall 2020. আপনারা সবাই জানেন আপনাদের midterm ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু হবে। midterm এইবার যেহেতু আমরা আবারও অনলাইনে আপনাদের midterm হবে, এটা হবে অ্যাসাইনমেন্ট বেসড সাবমিশন। আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবেন। আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন তার কিছু গাইডলাইন্স, ইনস্ট্রাকশন, নির্দেশনা আপনাদেরকে এই লেকচারে দেয়া হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন আমরা শুরু করি। সো আপনাদের মিড টার্ম অ্যাসাইনমেন্ট মনে রাখবেন, এটা কিন্তু এক্সামিনেশন না বলে আমরা বলছি মিড টার্ম অ্যাসাইনমেন্ট। মিড টার্ম অ্যাসাইনমেন্ট ফল 2020। আপনাদের অ্যাসাইনমেন্টে মিড টার্মের অ্যাসাইনমেন্টে কি ধরনের প্রশ্ন থাকবে তার একটা স্যাম্পল কোয়েশ্চেন কিন্তু অলরেডি অ্যাভেলেবল গুগল ক্লাসরুমে, আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে, আপনারা আশা করি দেখেছেন। So sample questions are available already in Google Classroom. আপনারা অবশ্যই স্যাম্পল কোয়েশ্চেন গুলো দেখে প্রস্তুতি নিতে থাকবেন। আপনাদের এই হুবহু এই কোয়েশ্চেনই যে আসবে তা কিন্তু না। আপনাদেরকে প্রস্তুতির জন্য, আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য, আপনাদের প্রস্তুতি নেয়ার জন্য, আপনারা যেন ভালো করে প্রস্তুতি নিতে পারেন। আপনারা আপনাদের প্রিপারেশনের জন্য, আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি ধরনের প্রশ্ন আপনারা মিড টার্ম অ্যাসাইনমেন্টে পেতে পারেন, সেই স্যাম্পল কোয়েশ্চেনটা গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল আছে, আপনারা দেখে নেবেন, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকেন। মূল প্রশ্ন, মিড টার্মের মূল প্রশ্ন, অরিজিনাল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের উপর বেস করে আপনার অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, সেই মূল প্রশ্ন, মেইন কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেন will be available from December 8th, 2020. মিড টার্ম অ্যাসাইনমেন্ট আপনারা কোন কোয়েশ্চেনের উপর বেস করে আপনারা মিড টার্ম অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবেন, সেই কোয়েশ্চেন্স গুলো আপনারা পেয়ে যাবেন ডিসেম্বরের 8 তারিখ ইনশাআল্লাহ। 8 ডিসেম্বর 2020, ডিসেম্বরের 8 তারিখ যত সকালে সম্ভব আমি আপনাদেরকে ফাইনাল কোয়েশ্চেন গুলো দিয়ে দিব এবং ওই অনুযায়ী আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবেন। কোয়েশ্চেন যতগুলো থাকবে আপনাদেরকে সবগুলো অ্যান্সার করতে হবে। ইউ মাস্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। যদি দুটো থাকে দুটোই অ্যান্সার করবেন, তিনটে থাকলে তিনটাই, চারটা থাকলে চারটাই, যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলো অ্যান্সার করতে হবে, আপনার কোনো অপশন নেই। ইউ মাস্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলো অ্যান্সার করতে হবে। এভরি অ্যান্সার কন্টেইনস ইকুয়াল মার্কস, সবগুলো কোয়েশ্চেনের মান সমান হবে। এখন টোটাল কত মার্কস? টোটাল 30 মার্কস ফর দ্য মিড টার্ম। এখন আমরা এই তিনটা পয়েন্ট যদি বিবেচনা করি, এই if we consider we need to answer all the question, every answer contains equal marks, total 30 marks for the midterm. এখন আপনাদের কোয়েশ্চেন যদি থাকে দুটো, তাহলে প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার, প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হবে 15 করে, 15 দুগুণে 30, 15 মার্কসের জন্য আপনি কতটুকু অ্যান্সার লিখবেন, ইটস টোটালি আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। আপনাকে এই ক্ষেত্রে ফ্রিডম দেওয়া হবে আপনি 15 মার্কের জন্য কতটুকু
লিখতে পারবেন। 15 মার্কস। আপনার যদি 3টা কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হবে 10। 10 মার্কসের জন্য আপনি কতটুকু লিখবেন? ইটস টোটালি আপ টু ইউ। তবে হ্যাঁ, 15 মার্কসের জন্য আমরা এক্সপেক্ট করি আপনারা অ্যাটলিস্ট 300 ওয়ার্ডস থেকে 400 ওয়ার্ডস এর মধ্যে থাকবেন। 10 মার্কসের জন্য হলে 250 থেকে 350। এই অনুযায়ী আপনি আপনার মার্কস অনুযায়ী আপনি ভলিউমটা ডিসাইড করবেন। তবে আপনাকে সবগুলো কোয়েশ্চেন আনসার করতে হবে। সবগুলো কোয়েশ্চেনের মান সমান, টোটাল 30 মার্কস। ওকে, ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ইওর মিড টার্ম অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেডলাইন। কবে আপনারা আপনাদের ফাইনাল লিখে জমা দেবেন? মিড টার্ম অ্যাসাইনমেন্ট কবে সাবমিট করবেন? ডিসেম্বর 12, 2020। ডিসেম্বর 12, 2020। 12ই ডিসেম্বর। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে সব অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সব পুরোটা একসাথে সাবমিট করতে হবে। তাহলে আপনাদের কোয়েশ্চেন দিচ্ছি আমি কবে? ডিসেম্বরের 8 তারিখ। আপনাকে সাবমিট করতে হবে কবে? ডিসেম্বরের 12 তারিখ। আপনি কিন্তু ফুল 4 ডেজ সময় পাচ্ছেন। 4 দিন সময় দেওয়া হচ্ছে আপনাকে। কখনোই এই ডেডলাইন মিস করবেন না। নেভার এভার ক্রস দ্য ডেডলাইন। আপনি যদি একদিন লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস ডিডাক্ট হবে। প্রতিদিন জন্য আপনার 2% করে মার্কস ডিডাক্ট হবে। সেই হিসেবে আপনি যদি 13 তারিখ সাবমিট করেন তাহলে আপনার 2% মার্কস, তারপরের দিন 4%, এইভাবে কিন্তু মার্কস ডিডাক্ট হবে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি 5 দিন লেট করেন তাহলে কিন্তু 10% মার্কস ডিডাক্ট হয়ে যাবে। অতএব সাবধান থাকবেন, কখনোই যেন এই ডেডলাইন ক্রস না করেন। 12 তারিখেই অবশ্যই জমা দেবেন। ভালো করে লিখে 12 তারিখেই জমা দেবেন। এবার আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনে আসি। আমাদের যে মিড টার্মের 30 মার্কস, এটা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে, কিসে কিসে আপনাদের মার্কস আছে? একটু আগে তো বললাম যে আপনাদের সবগুলো কোয়েশ্চেন আনসার করতে হবে, সবগুলো কোয়েশ্চেনের মান সমান। এখন কি কি ক্রাইটেরিয়া, কি কি বিষয়ের ভিত্তিতে আপনাদের মার্কস গুলো ডিস্ট্রিবিউটেড আপনাদের একটু দেখিয়ে দেওয়া প্রয়োজন। প্রথমে আছে হচ্ছে কন্টেন্ট, আপনার অ্যান্সারের বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। আপনি কোয়েশ্চেনের অ্যান্সার করেছেন, সেখানে দরকারি ডেফিনিশন, সংজ্ঞাগুলো আছে কিনা, দরকারি কনসেপ্টস, ধারণাগুলো পরিষ্কার কিনা, প্রয়োজনীয় ইনফরমেশন, তথ্যগুলো কারেক্টলি লেখা আছে কিনা। এগুলো হচ্ছে এক্সাম্পল। মানে মূল কথা, আপনার যে অ্যান্সারের যে কন্টেন্ট, বিষয়বস্তু, সেটা ঠিক আছে কিনা। আপনার কন্টেন্ট মানে ফর এক্সাম্পল ডেফিনিশন, কনসেপ্ট, ইনফরমেশন, সংজ্ঞা, ধারণা, তথ্য, এই বিষয়গুলো নিয়েই তো আমাদের কন্টেন্ট, অ্যান্সারের বিষয়বস্তু। এই কন্টেন্টের উপরে আপনাদের মার্কস হচ্ছে 40%। 40% মার্কস আপনাদের অ্যালোটেড ফর কন্টেন্ট। 30 মার্কসের 40% হচ্ছে 12 মার্কস। মানে 30-এর মধ্যে 12 হচ্ছে কন্টেন্ট, শুধুমাত্র আপনার এই ডেফিনিশন, কনসেপ্ট, ইনফরমেশন। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক ফুলফিলমেন্ট। আপনার টাস্ক ফুলফিলমেন্ট হচ্ছে কিনা অ্যাসাইনমেন্টে।
ইজ ইট এ কমপ্লিট অর ইনকমপ্লিট অ্যান্সার? আপনি যে অ্যাসাইনমেন্ট লিখেছেন, অ্যান্সার লিখেছেন, সেটা কি কমপ্লিট লিখেছেন নাকি অসম্পূর্ণ, ইনকমপ্লিট? আপনার টাস্ক ফুলফিলমেন্ট, এটার উপরে হচ্ছে 10%। মানে আপনার অ্যান্সার যদি সম্পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি 10% মার্কস পেয়ে যাবেন। আর আপনার কতটুকু অসম্পূর্ণ এই অনুযায়ী কিন্তু মার্কস ডিডাক্ট হতে থাকবে। অতএব আপনার অ্যান্সারটা সম্পূর্ণ হতে হবে। আপনার অ্যাসাইনমেন্ট টাস্ক মাস্ট বি ফুলফিলড। পুরো অ্যান্সার কমপ্লিটলি লিখতে হবে, আপনার অ্যান্সার পুরোপুরি লিখতে হবে, অসম্পূর্ণ লেখা যাবে না। ক্রাইটেরিয়া নাম্বার 3, আপনার নিজস্বতা। আপনি অ্যান্সার লিখবেন নিজের ভাষায়, নিজের মতো করে, অন্য কাউকে কপি করবেন না। কোনো ওয়েবসাইট, কোনো বই থেকে হুবহু তুলে দেবেন না, হুবহু লিখে ফেলবেন না, কপি করবেন না, হুবহু কপি পেস্ট করবেন না, টাইপ করে ফেলবেন না দেখে দেখে। কপি করা যাবে না। ইওর অরিজিনালিটি, আপনার অ্যাসাইনমেন্ট অরিজিনাল হতে হবে, আপনার হতে হবে। ইন কেস যদি কোনো বই থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আপনি যদি তথ্য নেন, তাহলে আপনাকে ওটাকে প্রসেস করতে হবে, ইনফরমেশন প্রসেসিং। মানে হুবহু ওই তথ্য আপনি আপনার অ্যাসাইনমেন্টে নিতে পারবেন না। আপনাকে সেটা নিজের মতো করে এক্সপ্লেইন করতে হবে, আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। ইউ মাস্ট নট কপি। আপনাকে কোনোভাবেই কপি করতে পারবেন না। এখনকার কিন্তু খুবই সহজ, আপনি যদি চুরি করেন, চুরি করে চুরি করে ধরে ফেলা কিন্তু খুব সহজ। কপি কখনোই করবেন না। সবসময় আপনি যদি কোনো বই থেকে নেন, কোনো কিছু যদি আপনার নেওয়া প্রয়োজন হয়, আপনি সেটা নিজের ভাষায় এক্সপ্লেন করে নেবেন, প্যারাফ্রেজ করে নেবেন। হুবহু নেওয়া যাবে না, আপনাকে ইনফরমেশন প্রসেস করে নিতে হবে, নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। কপি করা যাবে না। আপনি কোনো বই থেকে, ওয়েবসাইট থেকে, অন্য ক্লাসমেট, অন্য কারো অ্যাসাইনমেন্ট থেকে, এটা তো নাই, এটা ভয়ঙ্কর অপরাধ, অনেক বড় অপরাধ। আপনি কপি করতে পারবেন না। আপনার অরিজিনালিটি থাকতে হবে, নিজস্বতা থাকতে হবে। আপনি অ্যাসাইনমেন্ট লিখবেন নিজের মতো করে, নিজের মেধা খাটিয়ে, কখনোই কপি করবেন না। এখানে স্টার দেয়া আছে, আপনারা দেখেন, এই যে রেড স্টার, খুবই সিরিয়াস। নিচে লেখা আছে স্টার, অ্যাস্টেরিক্সে লেখা আছে, ইফ অ্যান অ্যাসাইনমেন্ট কন্টেইনস মোর দেন 50% সেন্টেন্স কপি। আপনার অ্যাসাইনমেন্টে যদি 50%-এর বেশি সেন্টেন্স কপি থাকে, মানে আপনি কপি করেছেন, পুরো সেন্টেন্স কপি করেছেন, কোন রকম এক্সপ্লেনেশন নাই, প্যারাফ্রেজিং নাই, নিজের মতো করে ব্যাখ্যা করা নাই, আপনি হুবহু তুলে দিয়েছেন। এটা যদি হয় মোর দেন 50%, 50%-এর বেশি যদি কপি থাকে, এখন কিন্তু বের করা খুব সহজ, জাস্ট গুগলে সার্চ দিলেই হয়ে যাবে। আপনার একদম চুরি করেছেন, চুরি ধরা পড়ে যাবে। যদি আপনার অ্যাসাইনমেন্টের 50%-এর বেশি সেন্টেন্স কপি হয়, মানে হচ্ছে আপনি পুরো সেন্টেন্স মেরে দিয়েছেন, পুরো সেন্টেন্স কপি করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরো অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে যাবে। ইট উইল বি রিজেক্টেড, আপনাকে আবার সাবমিট করতে হবে। খুব সাবধান, কোনো বই বা কোনো ওয়েবসাইট থেকে কোনো সেন্টেন্স কপি করে কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করা যাবে না। এটাকে নিজের মতো করে প্রসেস করতে হবে। প্রসেস করতে হবে মানে নিজের ভাষায় এক্সপ্লেইন করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। আপনি বই থেকে, ওয়েবসাইট থেকে তথ্য নেন, কিন্তু সেটা নিজের মতো করে, অরিজিনাল, ইওর পার্সোনাল, নিজের ভাষায় লিখতে হবে। এটাতে 20% মার্কস। যদি আপনার কোনোটা কপি বের হয়, যদি সেন্টেন্স কপি বের হয়, তাহলে এই মার্কস গুলো আপনি পাবেন। আর যদি 50%-এর বেশি সেন্টেন্স কপি হয়, তাহলে তো পুরো অ্যাসাইনমেন্টই বাতিল হয়ে যাবে। 30-এর মধ্যে 20% হচ্ছে 6 মার্ক। মানে 30-এর মধ্যে 6 হচ্ছে আপনার হচ্ছে অরিজিনালিটিতে। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে রেফারেন্স। যদি আপনি কোনো বই থেকে বা কোনো ওয়েবসাইট থেকে, কোনো লেখকের আর্টিকেল বা এসে থেকে যদি আপনি কোনো ইনফরমেশন কপি করেন, যদি আপনি ধার করেন, আসলে কপি বলা যাবে না, বড় করেন, যদি ধার করেন, ধার করা বলতে পুরো সেন্টেন্স কপি করা যাবে না, নিজের ভাষায় ইনফরমেশন প্রসেস করে প্যারাফ্রেজ করে লিখতে হবে। যদি আপনি প্যারাফ্রেজ করেও লিখেন, কপি তো করাই যাবে না। যদি আপনি প্যারাফ্রেজ করেন, তাহলে অবশ্যই নেম অফ দ্য অথর, লেখকের নাম দিতে হবে। আপনি কোন লেখকের বই থেকে, কোন লেখকের আর্টিকেল, কোন লেখকের এসে থেকে আপনি ইনফরমেশন নিচ্ছেন, সেটা উল্লেখ করতে হবে।
কোন বই থেকে ইনফরমেশন নিচ্ছেন সেটাও থাকতে হবে, কোন ওয়েবসাইট থেকে নিচ্ছেন ব্র্যাকেটে সেটাও উল্লেখ থাকতে হবে। এখনকার সময় তো সবাই ওয়েবসাইট নির্ভর, আপনারা বেশিরভাগ ওয়েবসাইট থেকে যদি নেন অবশ্যই হুবহু তো কপি করা যাবেই না, আপনি নিজের ভাষায় ব্যাখ্যা করে, এক্সপ্লেইন করে, প্রসেস করে, প্যারাফ্রেজ করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। নিজের ভাষায় কপি তো করাই যাবে না, ওটা নিজের ভাষায় লিখবেন এক্সপ্লেইন করে, তারপর কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছেন সেটা ব্র্যাকেটে ওই ওয়েবসাইটের ফুল অ্যাড্রেসটা লিখতে হবে। আপনাকে রেফারেন্স মাস্ট দিতে হবে, অবশ্যই রেফারেন্স দিতে হবে। রেফারেন্স যদি আপনি না দেন সেক্ষেত্রে এটা কিন্তু মানে পরবর্তীতে যখন আরো বড় ক্ষেত্রে যাবেন এটা অনেক বড় অপরাধ। রেফারেন্স অবশ্যই দিতে হবে। এখন আপনাদের এই অ্যাসাইনমেন্ট এটা একটু কনসিডার করা হচ্ছে, কারণ আপনারা তো সময় 4 দিন পাচ্ছেন, সেই হিসেবে আপনার রেফারেন্সটাকে একটু কনসিডার করা হবে, কিন্তু আপনাকে রেফারেন্সে 10% মার্কস, এটা আপনার মাথায় রাখতে হবে। যখনই কোনো ওয়েবসাইট থেকে, বই থেকে, কারোর লেখা থেকে আপনি ইনফরমেশন নেবেন অবশ্যই তাদের নাম অ্যাকনলেজ করতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রথমে। যখনই সাথে সাথে লিখবেন প্যারাগ্রাফেই ব্র্যাকেটে লিখে দিতে হবে, আবার শেষে গিয়ে রেফারেন্স লিস্টেও কোন অথর, কোন লেখকের লেখা থেকে ইনফরমেশন পেয়েছেন, কোন বই থেকে পেয়েছেন, কোন ওয়েবসাইট থেকে পেয়েছেন, সবগুলো উল্লেখ করতে হবে। এটাতে 10% মার্কস, 3। 30-এর 10% হচ্ছে 3। এরপর আরেকটা জায়গায় আপনারা অনেকেই প্রচুর ভুল করে থাকেন এই লেভেলে এসে, এই ভুলগুলো মোটেই কাম্য না। আপনাদের এই ভুলগুলো খুব সাবধান হতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকা যাবে না। অ্যাসাইনমেন্ট তো আপনাদের সময় পাচ্ছেন 4 দিন, গ্রামারের জন্য কোনো ভুল না থাকে, যতটুকু লিখবেন কারেক্ট গ্রামার, যতটুকু লিখবেন কারেক্ট স্পেলিং, বানানে যেন ভুল না হয়, গ্রামার বানানে যেন ভুল না হয়, গ্রামারে বানানে যেন ভুল না হয়, পাংচুয়েশন দাড়ি কমায় যেন কোনো ভুল না হয়। এগুলো একদম প্রাইমারি লেভেলের খুবই ফর্মাল। 4 দিন সময় দেওয়া হচ্ছে, গ্রামার, স্পেলিং, পাংচুয়েশনের জন্য কোনো ভুল না থাকে। গ্রামার, স্পেলিং, পাংচুয়েশনে 10% মার্কস, 3। দেন ফাইনালি লাস্ট ক্রাইটেরিয়া, ওভারঅল কম্পোজিশন। ওভারঅল আপনার ওভারঅল অ্যাসাইনমেন্টটা কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু গোছানো, আপনি কতটুকু গুছিয়ে লিখেছেন, কতটুকু মানে আপনার অ্যাসাইনমেন্ট যদি এলোমেলো হয়, এখানে একটু ইনফরমেশন, এখানে একটু ইনফরমেশন, খুবই এলোমেলো, সেক্ষেত্রে আপনি কিন্তু মার্কস এখানে পাবেন না। আপনার অ্যাসাইনমেন্টটা এমন হতে হবে যেন বোঝা যায় যে আবল তাবল বিভিন্ন জায়গা থেকে কপি করেছেন, তাহলে হবে না। আপনার ওভারঅল একটা গোছানো একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওভারঅল কম্পোজিশন, আপনার পুরো লেখাটা গোছানো একটা লেখা হতে হবে, প্ল্যান থাকতে হবে। হাউ অর্গানাইজড ইওর অ্যাসাইনমেন্ট ইজ, আপনার অ্যাসাইনমেন্টটা কতখানি গোছানো, সেই ওভারঅল কম্পোজিশনের উপরে 10% মার্কস, 3 মার্কস। 12, 3, 6, 3, 3, 3, টোটাল 30, এই হচ্ছে 30 মার্কস মিলে। খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখবেন। শুধুমাত্র আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে কাট কপি পেস্ট করে দিয়ে দেন কোনো রকম চিন্তা ভাবনা না করে, সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন, আবারও দেখেন, আপনার যদি মোর দেন 50% সেন্টেন্স কপি থাকে এটা কিন্তু বাতিল হয়ে যাবে, আমি নিব না, সেটা আপনাকে ফেরত দিয়ে দিব, আপনাকে আবার লিখতে হবে অ্যাসাইনমেন্ট। অ্যান্সার যখন, অ্যাসাইনমেন্ট যখন লিখবেন সব বিষয়বস্তু থাকতে হবে, সব ডেফিনেশন, কনসেপ্ট, ইনফরমেশন সবকিছু থাকতে হবে। টাস্ক ফুলফিলমেন্ট, আপনার পুরো অ্যান্সারটা কমপ্লিট থাকতে হবে। অরিজিনালিটি, নিজের ভাষায় লিখতে হবে। ইনফরমেশন প্রসেসিং, প্যারাফ্রেজিং, এখানে শুধু এক্সপ্লেইন করলেই হবে না কিন্তু। অরিজিনালিটি বলতে কি বুঝি, এখানে কিন্তু নিজের ভাষায় নিজের মন্তব্য দিতে হবে। দেন রেফারেন্স, কোথা থেকে ইনফরমেশন নিচ্ছেন, কোথা থেকে ডেফিনিশন নিচ্ছেন, কোথা থেকে কনসেপ্ট নিচ্ছেন, কনসেপ্ট কনসেপ্ট, ডেফিনিশন, ইনফরমেশন এগুলো কোথা থেকে নিচ্ছেন, সেই লেখকের নাম উল্লেখ করতে হবে অ্যাসাইনমেন্টে, বইয়ের নাম উল্লেখ করতে হবে, ওয়েবসাইট থেকে যদি নেন ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে।
গ্রামার, স্পেলিং, পাংচুয়েশনে কোনো ভুল থাকা যাবে না। ওভারঅল কম্পোজিশন অর্গানাইজড হতে হবে, গোছানো হতে হবে। অ্যাসাইনমেন্টটা এলোমেলো যেন না হয়, গোছানো প্ল্যান করা যেন হয়। এই হচ্ছে আপনার 30 মার্কস। ওকে, খুব সাবধানে এটুকু খেয়াল করবেন। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড ইনফরমেশন। আরো যদি কোনো তথ্য থাকে, কনফিউশন থাকে, পরে আমরা আলোচনা করব। এবার আপনাদের একটা বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট আছে, বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট অন অল দ্য লেকচার্স সো ফার। এখন পর্যন্ত যতগুলো লেকচার আমরা কমপ্লিট করেছি সবগুলোর উপরে আপনাদের বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা। এটাতে 10 মার্ক। আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আবারও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট লিখবেন। ভালো করে মন দিয়ে শোনেন। বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখেন। ফার্স্ট, সামারাইজ দ্য হোল লেকচার উইথ বুলেট পয়েন্টস। আপনি আপনার একটা লেকচারের বুলেট পয়েন্টস গুলো একটার পর একটা লিখবেন। বুলেট পয়েন্টস গুলো এমন হতে হবে যেন বুলেট পয়েন্টস পড়েই যে কেউ হোল লেকচারের সামারিটা বুঝে ফেলতে পারে। মানে আপনার বুলেট পয়েন্টস গুলো পুরো লেকচারকে সামারাইজ করবে, বুঝছেন? Your bullet points will summarize the whole lecture. Your bullet points will summarize the whole lecture. আপনি বুলেট পয়েন্টের মাধ্যমে পুরো লেকচারটাকে সামারাইজ করবেন, সেটাই বলছি। সামারাইজ দ্য হোল লেকচার উইথ বুলেট পয়েন্টস। সামারাইজ দ্য হোল লেকচার উইথ বুলেট পয়েন্টস। ওকে, নেক্সট, ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ডু নট কপি। নিজের ভাষায় লিখবেন, কপি করবেন না। কোনো বই থেকে, ওয়েবসাইট থেকে, ক্লাসমেট, বন্ধুর অ্যাসাইনমেন্ট থেকে কপি করবেন না। ধরা কিন্তু খুব সহজ, ধরা কিন্তু খুব সহজ, খুব সাবধান থাকবেন। এখন আপনি বলতে পারেন, স্যার বুলেট পয়েন্ট লিখতেছি, কপি হইতেই পারে, মানে সিমিলারিটি থাকতেই পারে। ঠিক আছে, আপনি বুলেট পয়েন্ট লিখছেন, ঠিক আছে, হয়তো সিমিলারিটি থাকতেই পারে, তাও ঠিক আছে, কিন্তু সেটা যদি ইন্টেনশনাল হয়, ইচ্ছাকৃত হয়, তাহলে সেটা আমি ধরতে পারবো। ঠিক আছে, আপনার যদি অনিচ্ছাকৃত মিল হয়ে যায়, ওইটা আমি বুঝতে পারবো, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। আপনি ইচ্ছা করে কোনোটা কপি করবেন না। অন্য কারোটা থেকে আইডিয়া নিতে পারেন, তবে সেটাকে নিজের ভাষায় লিখতে হবে। অন্য ভাষায় সিনোনিম ইউজ করেন, প্যারাফ্রেজ করেন, অন্যভাবে লিখেন, কারোটা কপি করবেন না। কাকতালীয় ভাবে আনইনটেনশনালি মিলে গেল, এটা আমি কনসিডার করব, কিন্তু আপনি ইচ্ছা করে কারোটা কপি করবেন না। বুলেট পয়েন্ট লিখছেন ছোট্ট, নিজের ভাষায়, ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। নেক্সট পয়েন্ট, ইউজ সিম্পল সেন্টেন্সেস উইথ সিম্পল ওয়ার্ডস ইফ নেসেসারি। যদি বুলেট পয়েন্টে না লিখতে পারেন, এমন হয়ে গেল যে আপনি বুলেট পয়েন্টে লিখতে পারতেছেন না কোনোভাবেই, অনেকবার ট্রাই করলেন কিন্তু বুলেট পয়েন্ট লেখা যাচ্ছে না, ইফ নেসেসারি, সেক্ষেত্রে ইমার্জেন্সি ইউজ সিম্পল সেন্টেন্সেস উইথ সিম্পল ওয়ার্ড। একদম সরল ভাষায়, সব সহজ শব্দে লিখবেন। ইউজ সিম্পল সেন্টেন্সেস উইথ সিম্পল ওয়ার্ডস, একেবারে সিম্পল সেন্টেন্স, একেবারে সিম্পল ওয়ার্ড, সহজ শব্দে লিখবেন। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, মানে আপনি বুলেট পয়েন্টে লিখতে পারছেন না, আপনি ফুল সেন্টেন্সে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা যেন সিম্পল হয়, একেবারে সিম্পল ওয়ার্ড ইউজ করবেন। ওকে, এখানেও বলছি কপি করা যাবে না, নিজের ভাষায় একদম সিম্পল সেন্টেন্স, সিম্পল ওয়ার্ডে। নেক্সট, ডু নট ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ কমপ্লেক্স ওয়ার্ড। কখনোই এই বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন না, আমি কেটে দিব। আপনি যদি লিখেন আমি কিন্তু কেটে দিব, বাদ। ডু নট ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ কমপ্লেক্স ওয়ার্ড, কোনো জটিল শব্দ থাকা যাবে না। যত সহজ সিনোনিম আপনি ইউজ করতে পারেন, যত সহজ আপনি বলতে পারেন, কমপ্লেক্স সেন্টেন্সে লেখা যাবে না। বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট কমপ্লেক্স লিখতে পারবেন না, জটিল করে লেখা যাবে না, সহজ করে লিখতে হবে। সিম্পল, ইউজ সিম্পল সেন্টেন্স উইথ সিম্পল ওয়ার্ডস। ডু নট ইউজ।
and do not miss any lectures finally. যতগুলো লেকচার মিড টার্মের আগ পর্যন্ত সবগুলো কভার করতে হবে। যতগুলো লেকচার আছে, যতগুলো লেকচার আছে সবগুলো মিলিয়ে আমার যতদূর ধারণা ৯টা হওয়ার কথা। টোটাল ৯টা হওয়ার কথা। এই ৯টা লেকচার কোনোটা মিস দেয়া যাবে না। এই ৯টার উপরেই আপনাদের লিখতে হবে বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট। খুব সহজ করে এক্সপ্লেন করে দিলাম। আশা করি বুঝেছেন। এর পরেও যদি আপনার বুঝতে সমস্যা হয় আবারও আপনাদেরকে বোঝানো হবে। বাট মনে রাখবেন বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন ১১ তারিখ ডিসেম্বর 11 এটাতে 10 মার্কস। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইটস অল অ্যাবাউট দ্য গাইডলাইনস। আজকে আমরা বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টস এর গাইডলাইনও জানলাম, একই সাথে মিড টার্মের গাইডলাইনও জানলাম। আপনারা মন দিয়ে স্টাডি করেন। অল দ্য বেস্ট। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম।